শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা গত 6 আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে এসে গণমাধ্যমে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি গত 16 বছরের যে অসঙ্গতি, অন্যায়, অত্যাচার, অবিচার, সেই বিষয়গুলো যেমন আসছে, পাশাপাশি যারা বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হয়েছে সেই সব স্বজনদের এবং যারা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে তাদের নানা বর্ণনা গণমাধ্যমে উঠে আসছে। কিন্তু এই বিষয়গুলো যেমন গুরুত্ব বহন করে, পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম বন্ধ হয়েছে। সেই গণমাধ্যম একটি তো দিক রয়েছে, মুদ্রার একটি পিঠ, সেটি হচ্ছে গণমাধ্যমে কর্মরত যারা তারা তাদের চাকরি হারিয়েছেন অথবা তাদের যে কর্মক্ষমতা, তাদের যে মেধা, সেগুলোর প্রতিফলন হয়তো ঘটাতে পারেনি, সেটি একটি দিক। পাশাপাশি এই গণমাধ্যম যেহেতু জনগণের মতের প্রতিফলন ঘটে, সেখানে কিন্তু লক্ষ কোটি মানুষের কণ্ঠকেও এক অর্থে রোধ করা হয়েছে। তাদের মতের যে প্রতিফলন, সেই প্রতিফলন যথাযথভাবে ঘটেনি। পাশাপাশি শুধুমাত্র একটি দুটি গণমাধ্যমকে বন্ধ করা সেটি সুনির্দিষ্ট ঘটনা নয়, এর পেছনেও দেখতে হবে যে আর যেসব গণমাধ্যম সক্রিয়ভাবে কাজ করেছে তারাও একটি ভয়ের সংস্কৃতির মধ্য দিয়েই চলেছে। সুতরাং যেহেতু তাদের অন্যান্য গণমাধ্যম বন্ধ হয়েছে, তাদের ভেতরও সেই শঙ্কা কাজ করেছে। সঙ্গত কারণেই এইসব বিষয়গুলো মাথায় রেখে আমাদের আজকের আলোচ্য বিষয়, কেন বন্ধ হলো আমার দেশ। আমরা এই আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে পেয়েছি। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব। রয়েছেন জাহেদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে রয়েছেন জনাব অলিউল্লাহ নোমান, বিশেষ প্রতিনিধি আমার দেশ। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমরা আলোচনা শুরু করব, তার আগে আমরা আমাদের যে সংবাদ শিরোনাম সেটি একটু দেখে আসব। আমরা সংবাদ শিরোনামগুলো দেখে আসি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে 6 উইকেটের জয়, দেশে ফিরলে টাইগারদের রাষ্ট্রীয় সংবর্ধনা। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় সংবাদপত্রে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার। সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা বন্ধের অনুরোধ সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধার, মধ্যরাত থেকে সারা দেশে যৌথ অভিযান শুরু। ধরা হবে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদকের গডফাদারদেরও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া, সিএমএম কোর্টের রায়। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিএনপির। এবং ডিজিএফআই এর আয়না ঘরে 8 বছর বন্দি জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা আমান আজমি। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি। আমরা শিরোনাম শুনছিলাম, মূল আলোচনায় যাব। জনাব জাহেদ চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে এটিও বলতে চাই, আমাদের আজকের একটি ঐতিহাসিক ঘটনা ক্রীড়াঙ্গনের, যেটি বাংলাদেশ ক্রিকেট দল নিঃসন্দেহে অভিনন্দন পাবে। সেটি হচ্ছে পাকিস্তানে তাদের নিজেদের মাটিতেই, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। এটি নিঃসন্দেহে ইতিহাসের অংশ। তো আমরা তাদেরকে অনুষ্ঠান থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জি, আলোচনা শুরু করব যে বিষয়টি আমাদের আজকের আলোচ্য বিষয়, কেন বন্ধ হলো আমার দেশ। নানা ঘটনার পরিক্রমায় তো আসলে বিষয়গুলো ঘটেছে, আমরা দেখেছি এবং বরাবরই আমরা দেখি যে বিষয়গুলো, যে যখনই যে দল ক্ষমতায় থাকে, বিরোধী পথ থাকলে দীর্ঘদিন থেকে এটি কম বেশি হয়ে থাকে। কিন্তু আমার দেশের ক্ষেত্রে যেটি হয়েছে, বা বিগত সরকারের আমলে যেই ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে আমার দেশের ক্ষেত্রে আমরা জানি বেশ কিছু রিমার্কেবল রিপোর্ট যদি বলি, খুব উল্লেখযোগ্য রিপোর্ট, সেগুলোর কারণেই ধীরে ধীরে হয়েছে। আমি এই মুহূর্তে আমি যখন কথা বলছি, হয়তো স্মৃতিশক্তি প্রতারণা করবে, অনেক দিন আগের ঘটনা, কিন্তু তারপরেও যেমন বিদ্যুতের একটি রিপোর্ট ছিল, যেটি তৎকালীন যে বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক এলাহি এবং তৎকালীন যে প্রধানমন্ত্রী
ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাকে নিয়ে, সেই বিষয়টিও মানে সেটিও একটি কারণ কিনা, আপনি সার্বিকভাবে আলোচনা শুরু করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আসলে পত্রিকার বিরুদ্ধে আওয়ামী লীগের সবসময়ই কেন জানি একটা বৈরী সম্পর্ক ছিল। এটা অনেকটা আমাদের সংবাদপত্র জগতের সাথে যারা জড়িত আছেন তাদের জানা আছে। তো এখানে আমার দেশের সাথে আওয়ামী লীগ সরকারের যারা প্রায় 16 বছর দেশ শাসন করেছে, শুরু থেকেই তারা এই পত্রিকাটিকে তাদের অন্যতম একটা শত্রু হিসেবে বিবেচনা করেছিল। কারণ আমরা যখন আমার দেশ পত্রিকায় আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এই পত্রিকাটি বের হয়েছিল যে আমরা সত্যের পথে থাকব এবং যা সত্য সেটাই তুলে ধরবো, আমাদের স্লোগানটাও তাই ছিল। এবং বিশেষ করে আমাদের সম্পাদক জন মাহমুদুর রহমান সাহেব সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন 1/11-এর পরে। 1/11 সরকার আপনারা জানেন সবাই, সেনা সমর্থিত একটা সরকার ছিল। তো এই সেনা সমর্থিত সরকারের আমলেই শেষ দিকে যখন আগের মালিকরা আমার দেশ বিক্রি করে দিলেন, হস্তান্তর করে দিলেন, তখন মাহমুদুর রহমান সাহেব এটার দায়িত্ব নিলেন সম্পাদক হিসাবে। আচ্ছা। এবং উনি খুব স্ট্রং প্রিন্সিপালের একজন মানুষ, নীতিবান, সৎ এবং প্রফেশনালি উনি অন্য প্রফেশনে ছিলেন। এখান থেকে এই পত্রিকার মালিকানা এবং সম্পাদনায় আসলেন। প্রকৌশলী ছিলেন। প্রকৌশলী, উনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা, উদ্যোক্তা, আইবিএ থেকে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ গ্র্যাজুয়েট, এবং অতি সম্প্রতি উনি পিএইচডিও করেছেন। একজন উদ্যোক্তা, ওনার সিরামিক ইন্ডাস্ট্রি ছিল এবং বাংলাদেশের কর্পোরেট জগতে উনি একজন নামকরা স্বনামধন্য লোক হিসাবে পরিচিত। বিভিন্ন প্রতিষ্ঠানে উনি কাজ করেছেন বাংলাদেশের যে কর্পোরেট, সেখান থেকে উনি এই সংবাদপত্রের সাথে সম্পৃক্ত হলেন। তো শুরু থেকেই উনি ওনার যে বিষয়টি ছিল যে আমরা সঠিক নিউজটি যথাসময়ে তুলে ধরবো। আপনারা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা শুরুতেই, আপনি যেমনটি আপনার ভূমিকায় বলেছেন, আমরা নিউজ করছিলাম যে যেখানে অন্যায় হচ্ছে, যেখানে দুর্নীতি হচ্ছে, এবং আমরাই প্রথম, আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত একটি নিউজ, এটা ব্যানার হয়ে আমাদের পত্রিকায় ছাপা হয় এবং এটা আওয়ামী লীগ সরকারের একবারে একেবারে শুরুর দিকে যে সময় আসলে সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে বা এই ধরনের প্রশ্ন উঠতে পারে, এটি কেউ কল্পনাও করতে পারেনি। তখন আমরা 2009 সালের ডিসেম্বরের ঘটনা, 2009 সালের ডিসেম্বরে, মানে সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছরের মধ্যেই এই ধরনের বড় ধরনের একটা দুর্নীতির নিউজ আমরা করি। তো এইটা সরকারকে অনেকটা বিব্রতকর অবস্থায় ফেলে এবং যেটার সাথে আমাদের 5ই আগস্টে বিদায় নিয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্রের সাথে জড়িত ছিলেন। এই নিউজটি এটার উপর ছিল, যে কারণেই সরকারের রোশনালে পড়া শুরু হলো আমার দেশের, এবং এটা চূড়ান্ত পর্যায়ে বন্ধ হওয়া পর্যন্ত এবং মাহমুদুর রহমানের উপর অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে সরকার চালিয়েছে। এই ধারাবাহিকতায় বারবার এটা চলে আসছে। আমরা 2010 সালে যখন পত্রিকা বন্ধ হয়ে গেল, সরকার একটা সাজানো মামলায়, এজেন্সির মাধ্যমে একটা সাজানো মামলায় তখন পত্রিকা বন্ধ করে দিল। সম্পাদক সাহেব মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নিল এবং আমার দেশের যত সাংবাদিক ছিল, আমি বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম, আমাদের আবদাল ভাই নির্বাহী সম্পাদক ছিলেন, এবং সিনিয়র সবার নামে এবং আমার দেশের 400 সাংবাদিকের নামে, যারা এই কারণ বাজার অফিসে, আমরা আপনাদের পাশেই আমাদের অফিস ছিল, সবার নামে মামলা দিয়ে দিল। এটা একটা মানে অনেকেই এখন ভুলে গেছে এই ঘটনাগুলা। আজকে যখন এই যে 400-500 মামলা হচ্ছে, বলা হচ্ছে 400-500 জনের বিরুদ্ধে, কিন্তু ওই সময়ে আমার দেশের সমস্ত সাংবাদিকের নামে মামলা দেওয়া হয়েছিল। তো এটার উদ্দেশ্যই ছিল পত্রিকাটিকে যাতে টোটালি বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আমরা দমে থাকিনি। আজকে আমার পাশে বসে আছে অলিউল্লাহ নোমান তখন রিপোর্টার হিসেবে যে ভূমিকা রেখেছে, এর পরবর্তীতে, আমি এর পরের ঘটনাগুলো কেন বলছি, যে
এরপরে অসংখ্য রিপোর্ট আমরা করেছি। আমরা এই ভয় ভীতি এটা উপেক্ষা করে আমরা আমাদের ধারাবাহিকভাবে আমরা নিউজগুলো করে গেছি এবং এটা অলিউল্লাহ নোমানের রিপোর্টগুলোই পরে ব্যাপক আলোচিত হয়েছে এবং সরকারকে নাড়া দিয়ে দিয়েছিল এই রিপোর্টগুলা, যে কারণে আমরা দ্বিতীয় দফায় এবং চূড়ান্তভাবে আবারও সরকারের রোষানলে পড়ে পত্রিকাটিকে জোর করে সম্পূর্ণ বেআইনিভাবে অস্ত্রের মুখে আমাদের প্রেসটা বন্ধ করে দেওয়া হয়, সম্পাদককে তুলে নিয়ে যাওয়া হয়, অন্যান্য সাংবাদিকদের নামে আবারও মামলা দেওয়া হয় এবং এত বছর ধরে পত্রিকাটিকে অন্যায়ভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই সরকারের পতনের পর আমরা এখন নতুন করে আমার দেশ বের করার উদ্যোগ নিয়েছি। আমি স্পেসিফিকলি এই ঘটনাগুলো আবার পরে বলবো নোমানের কাছ থেকে। জি, আপনি একটু শুনে আসি। জনাব অলিউল্লাহ নোমান, যে প্রসঙ্গটি আমরা আলাপ করছি, বিভিন্ন পথ পরিক্রমায় তো মানে সময়ের আবর্তে ঘটনাগুলো ঘটেছে, নানা রকম রিপোর্ট বিভিন্ন সময় যখন এসেছে, যেটি বলছিলেন আমরা জানি যে স্কাইপে কেলেঙ্কারি যেটি আমরা বলি, এবং বিগত সরকারের যে তাদের নির্বাচনী এজেন্ডার কথা বলা হয়, কিংবা যেটি বিরোধী মতপথের দমনের অস্ত্র হিসেবে যেই বিচার বা এখন বলা হচ্ছে সেটি প্রহসনের বিচার বা যেই রকম বিচার, সেই বিচারের ঘটনাগুলো নিয়ে স্কাইপে কেলেঙ্কারি বহুল আলোচিত ছিল। সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন খুব বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শকদেরকে। আসলে শুধু স্কাইপে না, আমি আগে শুরু থেকে আরেকটু আগে থেকে শুরু করতে চাই। 2000 জাহিদ ভাই তো বলছেন, আমার 2010 সালে কিন্তু আমাদের পত্রিকা একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এর আগে আমাদের একটা রিপোর্ট ছিল, মানে চেম্বার মানি সরকার পক্ষে স্টে, মানে এটা একটা শানে নজরুল হলো যে সরকার ক্ষমতা এসেই 2009 সালে ক্ষমতা এসেই সুপ্রিম কোর্টকে, তারা জানে যে সুপ্রিম কোর্টকে তাদের কবজা আগে নিতে হবে। বিচার বিভাগকে কবজা না নিলে হয়তো সরকার তার যে এজেন্ডা এগুলাকে মানে স্মুথলি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। এই সন্দেহ থেকে বা যে কারণেই হোক, সরকার প্রথম টার্গেট দিল তারা বিচার বিভাগকে কন্ট্রোলে নেবে। সরকার একেবারে 96-তে যখন ক্ষমতায় আসে তখনও আমার মধ্যে হয় সুপ্রিম কোর্টের বেশ কিছু রায় তাদেরকে খুব বিব্রত করেছে, রং হেডে সেইগুলো মাথা থেকেই তারা সুপ্রিম কোর্টকে নিজের কবজা নেওয়া মানে পুরো জুডিশিয়ারিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। তো সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে নেওয়ার যে প্রক্রিয়াটা শুরু করেছিল, সেই প্রক্রিয়াটাকে আমরা প্রথম আঘাত করেছিলাম। সেই রিপোর্ট যে চেম্বার মানে সরকার পক্ষে স্টে, এখানে আমি প্রায় 300 মামলা কিভাবে তারা মানে সরকারের পক্ষে নিয়েছে ওই ধরনের একটা উদাহরণ ছিল, মানে চেম্বারে গেলেই সেটি স্টে হয়ে যায়। তো এইসব উদাহরণ দিয়ে আমরা করার পর সরকার আমাদের বিরুদ্ধে কন্টেম্প ফাইল করলো প্রায় 4 মাস পরে, মানে এই রিপোর্ট করার আর 4 মাস পরে অ্যাপিলেট ডিভিশন থেকে ডাইরেক্ট, নট হাইকোর্ট। এটা নিয়ে নানা বিতর্ক আছে, অ্যাপিলেট ডিভিশন ডাইরেক্ট সাজা দিতে পারে কিনা, হাইকোর্ট জুরিসডিকশন আছে হাইকোর্টের, কিন্তু অ্যাপিলেট ডিভিশন ডাইরেক্ট হাইকোর্ট করতেন তারা আমাদের করছে। এটা নিয়ে বিতর্ক আছে, আশা করতেছি এটা আমরা রিভিউ করবো খুব সম্প্রতি। রিভিউ করলে হয়তো বিষয়গুলো আলোচনা হবে হাইকোর্টে আবার, সুপ্রিম কোর্টে আবার। তো এই মামলায় আমাদেরকে সুপ্রিম কোর্ট যখন হিয়ারিং হয়, আমাদের রিপোর্ট আমাদের সম্পাদক সাহেব নিজেই শুনানি করছিলেন। শুনানি করার পর অ্যাপিলেট ডিভিশনে শুনানি করার সময় পক্ষে কোনো আইনজীবী নিজেই করছিলেন, সঙ্গত কারণে এটা নিজেই করছিলেন। আমি কথা কম বলার জন্য এটা সমস্যা নেই, বলুন। তো এই যে নিজেই করার সময় উনি আমাদের রিপোর্টের মানে বাস্তবতার নিরিখে বাস্তবতার উনি কোর্টের সামনে তুলে ধরার সময় কোর্ট কিন্তু 2টা শব্দ উল্লেখ করেছিল খুব এইভাবে। 6 জন জাজ বসা ছিল, আমাদের সম্পাদক সাহেব যখন 2টা ডকুমেন্টস ওনাদের হাতে এবার দিলেন, 6 জনের হাতে, একজন বিচারপতি, ওনার নাম হলো বিচারপতি এম এ মতিন, তিনি চিৎকার করে বলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, পুরো সুরে ফেলে দিলেন। এবং ফজলুল করিম এবং ওনার পাশে বলেন চিফ জাস্টিস, উনি বলছেন আমরা এখানে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বসি নাই। আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের দায়িত্বটা কি? কিন্তু আমি সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যে বাংলাদেশের সিনিয়র আইনজীবীরাও ছিল, তারাও কেউ কথাটার প্রতিবাদ করে নাই, এবং বাংলাদেশের কোনো সংবাদপত্র এই বিষয়টা নিয়ে একটা শব্দ লিখে নাই। আমার খুব দুঃখ হচ্ছে সংবাদপত্র এই বিষয়টা ট্রুথ ইজ নো ডিফেন্স যদি না হয়, কি ডিফেন্স সংবাদপত্র এই প্রশ্নটা তোলার আমি দাবি রাখতে পারি। সংবাদপত্র যারা এখন যারা বড় বড় কথা বলেন বা বড় বড় বলিয়া ওড়ান সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, তাদের কাছে আমার প্রশ্ন আজকের আপনার অনুষ্ঠানের মাধ্যমে, তারা তখন কোথায় ছিলেন? তারা কি একটি শব্দ উচ্চারণ সুপ্রিম কোর্টের জায়গা থেকে
ট্রুথ ইজ নো ডিফেন্স বলা এবং সত্য মিথ্যার জন্য বলি ব্যাখ্যা আবার করা, ব্যাখ্যা করেন আপনার সত্য মিথ্যার জন্য বসিনি। তার মানে তার কিসের জন্য বসেছিলেন? তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শাস্তি দেওয়া। তা আমাদেরকে তারা জেলে পাঠিয়েছে, আমাকে জেলে পাঠিয়েছে, আমার সম্পাদক আগে থেকে জেলে ছিল এবং আইনের ঊর্ধ্বে গিয়ে আইনে যা বলা আছে সেটাকে তারা অতিক্রম করে তারা বলছে এটা সুপ্রিম কোর্টের একটা ইনহারেন্ট পাওয়ার, তাদের নিজস্ব ক্ষমতায় তারা অতিরিক্ত আমার সম্পাদককে 1 লক্ষ টাকা, আমাকে 10,000 টাকা জরিমানা করেছেন। আইনে বলা আছে অনধিক 2,000 টাকা জরিমানা, অথবা 7 মাসের জেল, অথবা দেওয়া আছে দুইটার দেখুন একটা, অথবা উভয়টা দিতে পারে যদি তারা বেশি ক্ষুব্ধ হয়। তারা এতটাই ক্ষুব্ধ ছিলেন, বাকি তো আরো অনেক কিছু। আমার সম্পাদকের সাথে যে আচরণটা করা হয়েছে, সিনহা সাহেব বলেছিলেন আপনি নিজেকে কি মনে করেন, মানে ওই দিন অনেক কিছু বা যাই এই বিষয়গুলো কিন্তু আমাদের সংবাদপত্র যারা আছে তাদের বা কোনো পত্রিকায় একটা শব্দ এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করা, সংবাদপত্র স্বাধীনতা নিয়ে তখন কিন্তু খর্ব হয় না সংবাদপত্র স্বাধীনতা। তো এই বিষয়গুলো বললাম এই কারণে। তারপরে ধারাবাহিকতা আমার দেশ তো বন্ধ হইলো, তখন আমরা আবার ফাইট দিয়ে আমার দেশ খুললাম, আবার আমরা শুরু করলাম। আমরা দমে থাকি নাই, আমাদের প্রথম দফায় আমার দেশ বন্ধ হওয়ার পর আমরা 1.5 মাস বন্ধ ছিল, আমরা 45 ডে 1.5 মাস বন্ধ ছিল। আমরা কোর্ট থেকে রায় পেয়ে আমার দেশ আবার চালু করেছিলাম। সেটা 2010 সালে যখন বন্ধ করে দেওয়া হলো জুনের 1 তারিখে, আমরা জুলাই 15 তারিখে আবার শুরু করলাম। আবার জুলাই 15 তারিখে আমরা শুরু করলাম। পরে দ্বিতীয় দফায় এসে 2013 11 এপ্রিলে এসে সম্পাদককে গ্রেফতার করলো, আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, ওই দিন তালা মেরে দেওয়া হলো। এবং আমার দেশে কিন্তু ডিক্লারেশন বাতিল হয় না, কারণ আমরা ওই আগের রায়ে যখন পেলাম কোর্টেরই জাজমেন্ট ছিল আমাদের পক্ষে পত্রিকা কন্টিনিউ করবে। কিন্তু পরের দফায় যখন বন্ধ করা হলো তখন প্রেসটাকে জোর করে তালা দিয়ে দেওয়া হলো। আপনারা অনেক শুনেছেন টেলিভিশন চ্যানেলগুলোকে, তৎকালীন তথ্যমন্ত্রী এখন জেলে আছেন উনি আহসানুল হক ইনু সাহেব বারবারই বলছেন আমরা তো পত্রিকার ডিক্লারেশন বাতিল করিনি, আপনারা পত্রিকা বের করেন। যখনই আমরা পত্রিকা বের করতে গেছি তখন আমাদের নামে আরেকটা মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ ঢাকার জেলা প্রশাসক একটা চিঠি দিয়ে বললেন যে আপনারা এর পত্রিকা এটা বের করতে পারবেন না। কিন্তু ওই চিঠিটা উনি কিসের বলে দিলেন পত্রিকা বের করব না এবং কেন প্রেস বন্ধ করে রাখছেন? আমরা ওনার সাথে যখন দেখা করতে গেলাম, কথা বলতে গেলাম, আমরা তথ্যমন্ত্রীর সাথে কথা বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, ঢাকার যিনি অনুমোদন দেন ডিক্লারেশন দেন পত্রিকার ডিসির সাথে কথা বলছি, কেউই কিন্তু সদুত্তর দিতে পারেননি। মানে এটা করে মানে তালাবদ্ধ করা কিংবা সিলগালা করা, এটা কি সরকারের পক্ষ মানে সরকারি বাহিনী করেছে? সরকারি বাহিনী করেছে। এটা একদম গুন্ডামি আর কি, মানে একদম গুন্ডামি, মানে আইনের প্রক্রিয়া অবলম্বন করা হয়নি এবং এইভাবেই পত্রিকাটাকে বন্ধ। এবং এর পরে যেটা নুমান হয়তো অন্যান্য বিষয়গুলো আপনি যেটা বলছেন সেটা বলবে, কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, যেটা আমরা প্রতিটা বিষয় নিয়ে আইনের দ্বারস্থ হয়েছি, লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অসংখ্যবার আমরা গেছি। এবং 2-1 ক্ষেত্রে যেটা হয়েছে, এমন একটা ঘটনা ঘটছে নোমানের মনে আছে যে আমরা হয়তো পত্রিকাটা খোলার পক্ষে এটা জাজমেন্ট পাবো, এই একটা পর্যায়ে আমরা ছিলাম। অ্যাটর্নি জেনারেল দৌড়তে তখন কোর্টে গিয়ে হাজির হয়েছেন, একবার রুদ্ধশ্বাস ইয়েতে যে জাজমেন্ট হয়ে যাচ্ছে, বলেন যে আজকে জাজমেন্ট দেওয়া যাবে না, মাননীয় আদালত এটা আপাতত জাজমেন্ট আপনি স্টপ রাখেন, মানে উনি পড়তে শুরু করে দিয়ে এরপরে শোনা গেল আর এইটা কোর্টে আর তুলেই গেল না, মানে এটার কোনো জাজমেন্টই হলো না। এরপরে এইরকম ঘটনা ঘটেছে যে ইন্টারফারেন্সটা এই লেভেলে হয়েছে। এবং এর পাশাপাশি যে কথাগুলো বলা দরকার যে মাহমুদুর রহমানের নামে, আমাদের সম্পাদকের নামে 125টি মামলা হয়েছে। এবং বাংলাদেশে বিচার বিভাগ নিয়ে কথা বলতে গেলে এই আমার দেশের যে কাহিনীগুলা, এইটা যদি আলোচনা হয় এবং এটা নিয়ে আমার মনে হয় যে এটা একটা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় কমিশন করে এই বিষয়গুলো দেখা দরকার, যে একটা রিপোর্টের জন্য একজন সম্পাদকের বিরুদ্ধে 70টা মামলা হয় এবং 64টা জেলার মধ্যে একমাত্র রাঙ্গামাটি একটা জেলায় মামলাটা নেয় নাই, কক্সবাজারে নেয় নাই, বাকি 63 জেলায় 63টি মামলা করা হয়েছিল। ওই বিচারককে আমি অভিনন্দন জানাই, আজকে এইখান থেকে বিচারকের নাম ছিল এমতাজুল ইসলাম, আমি মনে আছে কক্সবাজারে যিনি মামলাটি নেন নাই। আর অন্য প্রত্যেকটা জায়গায় যারা সংক্ষুব্ধ না, একটা থার্ড পারসন এসে তার ডিফরমেশন কেসটা করে দিল এবং এই কেসে ওনারা ওয়ারেন্ট ইস্যু করে দিলেন। সম্পাদককে সারা জেলায় জেলায় ঘুরে হাজিরা দিতে হলো বছরের পর বছর, এবং এই রকম একটা হাজিরা দিতে গিয়েই সর্বশেষ কুষ্টিয়ায়
ওনার উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হলো, সেই দিন তো উনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ওনাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলাটা হয়েছিল এবং এটা সারা দেশবাসী জানে। এটা ফুটেজ আপনারাও প্রচার করছেন বিভিন্ন টেলিভিশন। আমরা একটু জাহিদ ভাই, যেহেতু আপনি এই প্রসঙ্গটি তুললেন, আমরা একটু স্ক্রিনে সেদিনকার সেই দৃশ্যটা একটু দেখে আসি। সম্ভবত আমাদের সহকর্মীরা সেটা দেখাবেন। কোথায় যাবো? গাড়ি তো ওদিকে আটকে রেখেছে। সবচেয়ে বাজে বয়স আমার। আরে বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। একা জীবন দিব। 5 আটকিয়া দিল্লি আর হাসিনা। আমার দেশের জন্য আমি জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। নামের নাসিব মুসলমান। জি জনাব জাহিদ চৌধুরী, অসংখ্যবার। জি, এটা তো বিষয়টি আপনারা সর্বশেষ একটা ছবি দেখালেন, কিংবা ওনার উপর শুরুতে এখানে কারণ বাজারে হামলা হয়েছে, ওনার গাড়িতে হাতুড়ি মেরে ভেঙে ওনার উপর ওনার হামলা হয়েছে। দফায় দফায় বিভিন্ন জায়গায় ব্যক্তিগত আক্রমণ হয়েছে একজন সম্পাদকের উপর, আর মামলা দিয়ে তো হয়রানি করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা অনেকেই এটা জানেন না, এই দ্বিতীয় দফায় যখন আমার দেশ বন্ধ করা হলো, তখন আমরা বিকল্প প্রেসে আইন মেনেই ডিসিকে অবহিত করে আমরা আমার দেশ ছাপার উদ্যোগ নিলাম। তখন মাহমুদুর রহমান সাহেব জেলে থাকার কারণে ওনার মা আমার দেশ এই কোম্পানির সাথে উনি ইনভলভ, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এবং ন্যাচারালি ওনার বিয়েতেই তখন পত্রিকাটি প্রকাশিত হলো বিকল্প পন্থায়। গভর্নমেন্ট সেখানে ওনার এই 80 বছর বয়স্ক বৃদ্ধা মাতার নামেও মামলা দিয়েছে এবং ওনাকে হয়রানি করেছে, যিনি একজন শিক্ষক পেশায় এবং কলেজের শিক্ষক ছিলেন, তার নামে মামলা দিয়েছে। মানে মাহমুদুর রহমান সম্পাদক ওনার উপর এই অত্যাচার নির্যাতন করে, ওনার মায়েরকেও অত্যাচার নির্যাতন করা হয়েছে। বা আমার দেশের সমস্ত সাংবাদিকের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে এবং ওনার স্ত্রীর নামে মামলা দেওয়া হয়েছে। স্ত্রীর নামে মামলা দেওয়া হয়েছে দুদক দিয়ে। মানে পুরা সম্পাদকের পুরো পরিবারকে এই শুধুমাত্র একমাত্র অপরাধ, মাহমুদুর রহমান কিন্তু কোথাও একটা দুর্নীতির কিছুই পায় নাই, কোথাও এই সাংবাদিকদের কারো ব্যক্তিগত ব্যাপারে আমাদের অনেকের ফাইল নিয়ে টানাটানি হয়েছে, আমাদের 11 জন সিনিয়র সাংবাদিকের ট্যাক্স ফাইল নিয়ে টানাটানি হয়েছে, কোথাও কারো কিছু না পেয়ে প্রতিটা মামলা এটা কিন্তু অন্যায়ভাবে এবং কোনো ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি বছরের পর বছর, আজকে 16 বছর থেকে অনেকের নামে এখন পর্যন্ত মামলাগুলো চলছে। জি, আপনি যেটা বলছিলেন মানে স্কাইপের বিষয়টা, স্কাইপ আমরা তো স্কাইপের বিষয়টা আসছে আরো অনেক পরে। আমি যেখানে পিছনের দিকে গেছিলাম যে আমাদেরকে এই নির্যাতনের পরেও কিন্তু মানে প্রথম 2010 সালের নির্যাতন নিপীড়নের পরেও কিন্তু আমাদেরকে জেলে পাঠানোর পরেও কিন্তু আমাদের সম্পাদককে জেলে পাঠানোর পরেও বা আমাদের সহকর্মীদের আমাদের সম্পাদক মানে সাংবাদিকদের মানে মামলা দিয়ে ভয় দেখানোর পরেও আমরা কিন্তু থেমে থাকি নাই। আমরা যেখানে আমরা আমাদের অন্যায় দেখেছি, যেখানে মানবাধিকারের লঙ্ঘন দেখেছি, যেখানে আমরা ঘুষ দুর্নীতি দেখেছি, আমরা নিউজ করার চেষ্টা করেছি। সর্বশেষ 2012 সালের ডিসেম্বরে আমরা যখন স্কাইপের যে কথোপকথন আমরা যখন খুঁজে পেলাম বা আমাদের হাতে যখন আসলো যে আমাদের সোর্সের মাধ্যমে, তো স্কাইপ কথোপকথনটা সবাই জানে, এটা তো মোটামুটি একটা আলোড়ন সৃষ্টিকারী পত্রিকা নিউজ বলা চলে। সেদিন অনেক সময় পত্রিকা 500 টাকায় অনেকে কিনছে, যারা আমাকে অনেকে বলে যে 500 টাকা দিয়ে আমরা পত্রিকা কিনছি এক কপি। তো নিশ্চয়ই এটাকে আলোড়ন, আমরা সেকেন্ড কপি মানে বিকালে আবার পত্রিকা ছাপতে হয়েছিল আমাদের। তো যাই হোক, তো এই স্কাইপ প্রকাশের পর মানে সরকার এই সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালের বিচারকদের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। তারা কিন্তু একজন স্কাইপ একটা নিউজ মানে নিউজ প্রকাশ তো কোনো মানে অন্যায় কিছু না। নিউজের স্কাইপ কেলেঙ্কারি একটু সংক্ষিপ্ত বিষয়টা কি ছিল আপনি একটু বললে অনেকেই হয়তো ঘটনাটা জানেন না। স্কাইপ কেলেঙ্কারি হলো যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল আপনার এই
তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচারের নামে, মানে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ বা যুদ্ধের সময় যারা অপরাধ করেছে, তারা আমাদের মা বোনদের মানে নির্যাতন করেছে, হত্যা করেছে, এটা বিচারের দাবি রাখে, আমরা অবশ্যই আমরা দাবি করি, কিন্তু বিচারটা হতে হবে ন্যায় বিচার, মানুষ যেন ন্যায় বিচার পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। কিন্তু এই স্কাইপে কথোপকথন মধ্যে উঠে আসছিল যে কিভাবে এই বিচারগুলো সাজানো হবে, কিভাবে সাক্ষী সাজানো হবে, কিভাবে রায় লেখা হবে, এবং রায় বেলজিয়াম থেকে একজন বলতেছে যে আমি রায়ের স্ক্রিপ্টে লিখে পাঠিয়ে দিয়েছি। মানে স্কাইপে বলতে বেলজিয়াম থেকে আহমদ জিয়াউদ্দিন তার বন্ধু ওই নিজামুল হক নাসিম ট্রাইব্যুনাল চেয়ারম্যান, ওনাকে বলতেছে আমি কিন্তু সাইদ হিসাবে রায়ের একটা স্ক্রিপ্ট লিখে তোমাকে পাঠিয়ে দিছি, তুমি এটা দেখো, এটা ফলো করো। মানে আদালতগুলো কিভাবে বাইট দ্বারা প্রভাবিত হয়ে চলছিল, এটার একটা মূল জিনিসটা হলো যে আদালতগুলো যে এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল, ক্যাঙ্গারু কোর্ট মানে ফেব্রিকেটেড মামলা ফেব্রিকেটেড, রায় ফেব্রিকেটেড কিভাবে হয়, এইটা স্কাইপ যারা শুনছেন কনভারসেশনের মধ্যে উঠে আসছে, এবং আমরা এটা হুবহু প্রকাশ করছি। আমরা এক শব্দ এদিক সেদিক করে, যাতে এদিক সেদিক করে লিখলে হয়তো অনেকে বলতে পারবে যে আমরা এটা করছি, সেই জন্য হুবহু যা কথা ছিল একদম টু দা পয়েন্ট, কোট আনকোট ছিল, এবং এটা সেম ডেতে প্রকাশ করছিল, ইকোনমিস্ট এটা প্রকাশ করছিল, মানে লন্ডন থেকে প্রকাশ ইকোনমিস্ট, তারা একটা সামারি প্রকাশ করছিল এটা, আর আমরা হুবহু বিস্তারিত আমরা প্রকাশ করছি প্রায় 6 দিন। আমরা 6 দিন প্রকাশ করার পর মানে হাইকোর্ট একটা মানিক সাহেব, যাকে ইদানিং মানিক সাহেব একটা অর্ডার দিল যে এটা আর প্রকাশ করা যাবে না। উনি বলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ওনার নিজের বেঞ্চ থেকে একটা সুমোটো অর্ডার দিয়ে দিলেন, স্কাইপে আর কিছু প্রকাশ করা যাবে না। যাই হোক, আমরা সেই কোর্টের অর্ডার আমরা দেশের আইন আদালত, সর্বোচ্চ আদালত মান্য করে আমরা প্রকাশ করি না। সামহাও যে কারণেই হোক সম্পাদক সাহেব ওই দিনই আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর থেকে তো আমি দেশের বাইরে ছিলাম। আবার মানে উনি আজ করতে পেরেছিলেন, যে উনি কিছু আজ করতে পেরেছিলেন, আজ করতে পেরে আমাকে ওই দিনে ওখানে অফিস থেকেই আমি মানে সর্বশেষ তার উপর যেটা ছিল তার জীবনের উপর হুমকি, একটা রিপোর্ট লেখার জন্য, যে রিপোর্টটি সত্য এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে কিন্তু সরিয়ে দেওয়া হলো, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কেউ বলে না, চেয়ারম্যান কিন্তু বলে না যে আমি এটা বলি না, এটা আমার কথা। সরকার এটা এন্ডোর্স করলো, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিল, এবং এটার কোনো প্রতিবাদ করলো না যে এই নিউজটি মিথ্যা কিংবা এটা ফেব্রিকেটেড কিংবা এইরকম কোনো প্রতিবাদ করলো না। কিন্তু দেখা গেল যে যিনি রিপোর্টটি করলেন তার জীবনের উপর হুমকি চলে আসলো। এরকম একটা অবস্থায় মানে 1 ঘন্টার একটা নোটিশে অলিউল্লাহ নোমানকে, যিনি এটার মূল রিপোর্টটি করছিলেন, তাকে দেশ ছেড়ে পালাতে হলো। আজকে 12 বছর পরে এই স্বৈরাচার মুক্ত একটা পরিবেশে নোমান আবার লন্ডন থেকে দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে। তার স্ত্রী সন্তান, শিশু সন্তানদের ফেলে দিয়ে তাকে পালিয়ে তার জীবন রক্ষা করতে হয়েছিল। হয়তো ওই সময়ে যদি নোমান আর একটু দেরি করতো লন্ডনে চলে যেতে, পালিয়ে যেতে, যে ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি না কেন, আমরা নোমানকে আজকে এই জায়গায় পেতাম কিনা জানি না। কিংবা হয়তো আয়নাগরের যে ইতিহাস আপনারা শুনছেন, নোমানকে এই আয়নাগরে বাকি জীবন হয়তো এত বছর কাটিয়ে দিতে হতো। জি নোমান ভাই, দীর্ঘদিন থেকে আপনি যেহেতু আদালতের রিপোর্ট করেছেন, বিচার ব্যবস্থার কথা আপনি বলছিলেন, যে এই জায়গাতে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে, যেমন যে ঘটনাগুলো আপনার বিচারপতির ঘটনাগুলো বললেন, বিভিন্ন বিচারপতি তারা ট্রুথ ইজ নো ডিফেন্স কিংবা সত্য মিথ্যার কোনো বিচার করতে ওনারা বসেননি এমনটি বলছেন। সম্পাদকের প্রতি এর পরেও তো নানা অবিচার বা আমার সম্পাদককে 2017 সালে এই ঘটনা, উনি যেদিন যে ঘটনা, উনি মাথায় ব্যান্ডেজ করে, হাইকোর্ট থেকে মাথায় ব্যান্ডেজ করে উনি এই হসপিটাল থেকে ডাইরেক্ট উনি হাইকোর্টে গেছেন। হাইকোর্টের একটি বেঞ্চের উনি নিয়ম হয়েছে, হাইকোর্টে যাওয়ার পর তার আইনজীবী ক্লায়েন্টকে নিয়ে পিছনে বসেন, মামলা যখন ডাকেন তখন সামনে গিয়ে দাঁড়ান, আইনজীবী পিছনে মানে ক্লায়েন্ট দাঁড়ায় জামিনের জন্য বা যে কোনো বিষয়ের জন্য, যথারীতি সেটা ছিল। কিন্তু ওই বিচারক যে একজন তার নাম মুজিবুর রহমান, তিনি কেন উনি বসেছিলেন, যে মোহাম্মদ আলী সাবেক অ্যাটর্নি জেনারেলকে সার্চ করেছেন আপনার ক্লায়েন্ট কেন বসেছিল, রীতিমতো ধমক দিচ্ছেন যে উনি ক্লায়েন্ট কেন বসা ছিল আপনার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট দাঁড়ায় থাকতে হবে। তারপর শুধু সেটা না, উনি আমার সম্পাদককে উদ্দেশ্য করে বলতেন আপনার আমাদের কাছে আসবেন না, আপনাকে আমরা পছন্দ করি না, আপনার কোনোদিন আমাদের কাছে আসবেন, মানে ওনাকে ওনার বিচারের চাওয়ার দরজাটাও বন্ধ করে দিয়েছিল। এই ছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ওনাকে একদম বিচার চাইতে যাবে, ওই যাওয়াটাও অফিসিয়ালি ঘোষণা করে ওপেন কোর্টে বলছে আপনারা আমাদের কাছে আসবেন না।
আর বিচারকরা আপনারা জানেন যে এখানে একটা শপথ নিতে হয় যে আমি অনুরাগের বশবর্তী না হয়ে প্রত্যেকে বিচারকরা নেন, প্রেসিডেন্ট নেন, প্রধানমন্ত্রী নেন, এই শপথগুলো মন্ত্রীদের এই শপথগুলো নিতে হয় যে নিউট্রালি তারা দায়িত্ব পালন করবেন। বিচারকের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা প্রকাশ্যে আদালতে একজনের বিচার করতে পারবেন না, বিচার চাইতে পারবেন না, এই কথাগুলো উচ্চারণ করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং এই আদালতের যে বিষয়গুলো পরবর্তীতে এসে আপনারা জানেন যে আরও অনেকেই এটা ফেস করেছেন, আপনি হয়তো আলোচনায় ওইখানে যাবেন, কিন্তু আমরা মনে করি এটা আমার দেশের উপর যে সরকারের যে এই আক্রোশ এবং নির্যাতন, এটা আমার দেশে একটা ইস্যু ছিল, কিন্তু এটার মাধ্যমে তারা টোটাল মিডিয়ার উপর একটা মেসেজ দিতে চেয়েছিল যে আমরা এই পর্যায়ে যেতে পারি, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। এবং এই আমার দেশের উপরে স্টিম রুলার চালিয়ে তারা টোটাল মিডিয়াটাকে তাদের কন্ট্রোলে নিয়ে যেতে সক্ষম হয়েছিল। এখানে আমি একটু অ্যাড করতে চাই, মিডিয়ার যে সংবাদ মাধ্যমের যে সম্পাদকরা আছেন বা বিভিন্ন বিষয়ে তারা এখন কথা বলেন বা তখনও বলছেন, কিন্তু আমার দেশের এইসব বিষয়ে কিন্তু তারা একটা শব্দ করে নাই। তারা এইসব বিষয়ে যে আমার সংবাদপত্রের স্বাধীনতা, যে আমার দেশের এই বিষয়ে যে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় বা মানুষের আমাদের যে সাংবাদিকদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, কিন্তু মিডিয়ার কেউ আমি শুনি নাই বা আমার দেশের এই প্রসঙ্গগুলো নিয়ে কোনো মিডিয়া বা কোনো সম্পাদক একটি সম্পাদকীয় লিখছেন বা কোথাও কিছু বলছেন। এটার কারণটা কি বলে মনে করেন? আমি মনে করি টোটাল মিডিয়াগুলা তারা যে বিষয়গুলা, তারা যে এজেন্ডা নিয়ে মাঠে আছে বা মাঠে ছিল, আমার দেশ সম্পূর্ণটাই ছিল তার বিপরীত বলতে গেলে আমার দেশ পুরোটাই আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে আমরা ছিলাম। হয়তো তারা কোনো কারণে তারাও আমাদেরকে এটা সহ্য করতে পারছে না। কোনো পত্রিকায় এই ক্ষেত্রে যেটা হলো যে অনেকের কর্পোরেট ইন্টারেস্ট থাকে, আমার দেশের ক্ষেত্রে এই বিষয়টা ছিল না, এটা একটা প্রফেশনাল পত্রিকা ছিল, কিন্তু কর্পোরেট ইন্টারেস্ট যাদের আছে তাদের অনেক সরকারের সাথে অনেক লেনদেন, বোঝাপড়া, ভালো পাওয়া দেনা পাওয়ার বিষয়গুলো থাকে। এটা একটা ভাইটাল বিষয় ছিল। এখানে আমি একটু এড করে দিই, আমার দেশ সম্পাদক ওই সংবাদপত্র চালাবেন মনে করে, ওনার একটা ইন্ডাস্ট্রি ছিল, উনি বলছে যে আমি যেহেতু আমার দেশ চালাবো, আমি ইন্ডাস্ট্রি চালাবো না, ইন্ডাস্ট্রি চালালে আমি আমার দেশ চালাতে পারবো না। বেশিরভাগ গণমাধ্যম যেগুলো আমরা দেখছি কোনো না কোনো কর্পোরেট হাউসের ভেতর থেকেই তারা আসছে, সুতরাং দুঃখিত, সেই জন্য হয়তো তাদের স্বার্থ সংশ্লিষ্ট আপনি যেটি বলছিলেন ট্যাক্স বলি বা অন্যান্য বিষয় বলি, গভর্নমেন্টের সাথে নানা দেনা পাওনা বলি, সেগুলোর কোনো পিছুটান আমার দেশের ছিল না। আর আমরা শুরু থেকেই যেটা বলছি যে আমরা শুরু থেকেই সরকারের দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলোর বিরুদ্ধে, সংবাদপত্রের টুটি চেপে দেওয়ার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, যে কারণে আমাদের বিরুদ্ধেই তারা সবচেয়ে মানে নির্যাতনের স্ট্রিম রুলারটা এই পত্রিকাটাকেই টার্গেট করে তারা করেছিল। এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে উঠে সরকারের দুর্নীতিগুলোকে কন্টিনিউয়াসলি আমরা পাবলিশ করে চলছিলাম। একইভাবে সরকার যে বিচার বিভাগকে তার হস্তগত পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছিল, আমরা ধারাবাহিকভাবে এই নিউজগুলো আমরা করছিলাম। এখন যেগুলো বলা হচ্ছে যে এই সরকার সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে, এখন কিন্তু সবাই বলছে। আমরা বলছি 2009 সাল থেকে শুরু করে আমরা বলা শুরু করছি এই সরকার সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে, আর এখন সরকার যাওয়ার পর তারা বলছে যে এখন সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়ে গেছে। এখন বলে তো কোনো লাভ নাই, এখন তো নষ্ট করে দিয়ে গেছে। যখন আমরা বলছি, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে করছে, অবস্থান নিছে। বিডিআর হত্যাকাণ্ডের পর আমি এখানে আরেকটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই, যে বিডিআর হত্যাকাণ্ডের পর আপনারা জানেন যে এটা নিয়ে 2টি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, 2টি তদন্ত কমিটি গঠন করেছিল সরকার, একটা বেসরকারি পর্যায়ে তদন্ত কমিটি আর সরকার করছিল আমলাদের দিয়ে, আর আরেকটা ইনকোয়ারি কমিটি হয়েছিল সেনাবাহিনীর ভিতর থেকে। আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার চিফ ছিলেন। তো এইখানে আমলাদের দ্বারা গঠিত তদন্ত কমিটির রিপোর্টটি আংশিক প্রকাশিত হলেও, এটা সিনপসিস সামারিটা সরকার প্রকাশ করলেও, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন যে ইনকোয়ারি কমিটি সেই রিপোর্টটি প্রকাশিত হয়নি, এবং সেই রিপোর্টটি কিন্তু আমার দেশের হাতে এসেছিল তখন, এবং আমরা ওটা ধারাবাহিকভাবে তখন প্রকাশ করছিলাম। যখন 2010 সালে আমার দেশ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় অনেকটা তড়িঘড়ি করে, ওই সময় কিন্তু আমরা ওই রিপোর্টটা পাবলিশ করছিলাম। এবং
এই রিপোর্টের যে পর্যায়ে এসে আমাদের পত্রিকাটাকে বন্ধ করে দিল, তারপরের কয়েকটা চ্যাপ্টার ছিল খুবই ইম্পর্টেন্ট এবং এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংশ্লিষ্টতার বিষয়গুলো ছিল। এটার একটা মানে ওই সময়ে ওই টাইমটা চুজ করে এইভাবে পত্রিকাটাকে বন্ধ করে সম্পাদককে জেলে নিয়ে যাওয়ার পিছনে আমি মনে করি ওইটাও আরেকটা কারণ ছিল, অন্যতম একটা কারণ ছিল। এবং আমাদের এবং এখন আমি দাবি করব নতুন করে সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটনা তো পুনঃতদন্তের কথা বলছে, পাশাপাশি ওই সময়ে যে রিপোর্টটা ছিল কি ছিল সেই রিপোর্টে সেটিও সরকারিভাবে এটা প্রকাশ করা উচিত যে যেহেতু সরকারি তদন্ত কমিটি ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় নিজেই তদন্ত কমিটির প্রধান ছিলেন, এই রিপোর্টেও মানুষ জানতে চায় যে ওখানে কি ছিল। জি, নোমান ভাই বলছিলেন বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে। না, বিডিআর হত্যাকাণ্ড এইটাই আমি বলতে চাইছিলাম যে আমার দেশ মানে আমার দেশের যে রিপোর্টগুলো প্রকাশ হচ্ছে, পাশাপাশি আমাদের সম্পাদক মহোদয় এবং বিশেষ কিছু সম্পাদকীয় লিখেছেন যেগুলো সরকারের উপর সরকারের অনেক কিছু উঠে আসছিল এবং সরকারের উষানলের অন্যতম কারণও এইগুলো আমার দেশের সম্পাদক এগুলো, এবং পত্রিকাটি অতি দ্রুত বিশেষ মানে অনেক জনপ্রিয়তা পাচ্ছিল আর কি। এটাও একটা অন্যান্য পত্রিকাগুলোর একটা কারণ ছিল। মানে আপনি যারা বলছিলেন যে অন্য পত্রিকাগুলো কেন আমাদের পক্ষে দাঁড়ায়নি কিংবা সেইভাবে আমাদেরকে সাপোর্ট করেনি। জি, আরেকটি বিষয় যেটি আমরা বলছি সবসময় যে বিচার বিভাগের ব্যাপারটি, এবং এখানে এই যে যুদ্ধ অপরাধ বিচার বলে আসলে তো এটি আন্তর্জাতিক মানবতা মানে অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার, এটিও যে জনপ্রিয় হয়ে গেছে বা মুখে মুখে এটি জনপ্রিয় করে ফেলা হয়েছে যে যুদ্ধ অপরাধের বিচার। যুদ্ধ অপরাধের বিচার কোথাও নেই, মানে আমি যতটুকু জানি, আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন, কিন্তু এটি পপুলারাইজ করে দেওয়া হয়েছে যে এটা যুদ্ধ অপরাধের বিচার। এটা তো এই ডিসকোর্সটা হলে হয়তো খুব মানে পাবলিককে সেটি নিতে সুবিধা হয় বা একটি পক্ষকে আক্রমণ করতে সুবিধা হয়, সেই সব একটা কারণ থাকতে পারে, আপনারা ভালো বলতে পারবেন। এই জায়গাতে আপনাদের কাছে কি মনে হয় যে এই যে বিচার ব্যবস্থার কথা আমরা যখন বলছি, দেশের অনেক প্রথিতযশা আইনজীবী ছিলেন এবং তারা তো খুব স্বাভাবিকভাবেই এতদিনের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, সেই জায়গায় যারা অপরাধ করবে সেই বিচারের সাথে কেউ যদি যুক্ত হতে চায়, সেটি তো নিঃসন্দেহে তারও অনেক আত্মশ্লাঘার বিষয় থাকবে, তারও এর সাথে ইতিহাসের অংশ হবে। কিন্তু আমরা যদি বলি যে জনাব জহির তখন জীবিত ছিলেন, পরে মারা গেছেন, এছাড়া রকনউদ্দিন মাহমুদ, মানে আমি বলি যে সরকার ঘরানার তো বলা হয়, সেই আইনজীবীদের কথাও যদি বলি, তারাও সেই রকম মানে প্রথিতযশা আইনজীবী এখানে যুক্ত হলেন না। এই বিষয়টি কেন? আমরা জিয়াদ আল মামুন, মানে কাউকে আমি ছোট করছি না, কিন্তু আমরা যাদের নাম শুনিনি বা যারা অপেক্ষাকৃত কম পরিচিত, তাদেরকে এখানে মানে এই বিষয়টি কেন? সেটা আমার মনে হয় সেটা নিয়ে এই ফোরামে আমাদের আলোচনা মূল যে আপনার বিষয়টা এটা অন্য জায়গায় চলে যাবে, যেহেতু বিচার বিভাগ। আমি সংক্ষেপে একটু বললেন, এটার উত্তর যদি আপনি জানতে চান, বিচারপতি সিনহা সাহেব যে একটা আত্মজীবনী লিখছে না, ওইটার মধ্যে বলা আছে কিভাবে তারা ওই ট্রাইব্যুনালটা গঠন করছে, কাকে তারা চুজ করছিল ওইটার বিচারক হিসাবে, কেন চুজ করছিল, কেন ওটা পুরোটা মানে মোটামুটি 50% ওইটার মধ্যে অনেকটা সিনহা সাহেব বলে দিচ্ছেন। সিনহা সাহেব এটাও বলছেন শেখ হাসিনার দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করতে খুব একটা ইচ্ছা ছিল না, তিনি গিয়ে বুঝিয়েছেন যে আমরা এখানে ওই বই টই দিয়ে আমরা সাজা দিয়ে দিব, সাক্ষী দাঁড় করাই নিব, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে, আমরা এটা এস্টাবলিশ করে দিব। মানে ওইখানে বই কিন্তু উনি লিখছেন এগুলা, এগুলো কিন্তু লিখিত আছে, সিনহা সাহেব নিজেই বলছেন যে উনি কে বলছেন। সুতরাং আপনি এতেই বোঝা যায় কেন বড় আইনজীবীর দরকার পড়ে না, টুটকা আইনজীবী দেখে কেন মানে ফাঁসি দিতে পারছে ট্রাইব্যুনালে। এটা আর কি ব্যাপার যে আমার দেশে আমরা যেটি বলছি যে জনপ্রিয়তার ব্যাপার, কিন্তু আমরা দেখেছি যে এর বিরুদ্ধাচরণ করার জন্য বা বিরোধী মত গঠন করার জন্য শাহবাগের যে বিষয়টি আমরা জানি যে সেই জায়গায় কিন্তু আমার দেশের অনেক প্রতিবেদককে অনেক সময় লাঞ্ছিত হতে হয়েছে বা আমার দেশের বিরুদ্ধাচরণ করা হয়েছে, একটা মত দাঁড়িয়ে গেছে। এটি কিভাবে তৈরি হলো? আমি এই বিষয়টা একটু এইভাবে বলতে চাই। আপনি দেখেন যে শাহবাগের যে ঘটনাটি ছিল, শাহবাগের ঘটনাটি পরে কিভাবে এটার নিষ্পত্তি হলো। যারা শাহবাগে ওই সময় নেতৃত্ব দিয়েছিল তাদের অবস্থানটা সরকারের সাথেই অবস্থানটা পরে কী ছিল, এটুকু যদি মূল্যায়ন করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আমরা প্রথম দিন এই ঘটনাকে যেভাবে আমরা শিরোনাম করেছিলাম যে শাহবাগে ফেসিবাদের উত্থান, ফেসিবাদের পদধ্বনি, হ্যাঁ ফেসিবাদের পদধ্বনি শাহবাগ, এইটা আমরা শিরোনাম করেছিলাম আমার দেশে। আমরা শুরুতে কিন্তু এটা টোনটা ধরতে পেরেছিলাম, অনেকে কিন্তু পরে তাদের ভুলটা বুঝতে পেরেছেন এবং
আপনি লক্ষ্য করে দেখবেন যে পরবর্তীতে এই যারা ওই আন্দোলনের নেতৃত্ব ছিলেন তারা প্রত্যেকের কিন্তু খুবই করুণ পরিণতি হয়েছে এবং ইভেন প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে তারা লাঞ্ছিত তখনকার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদেরকে আর ওন করেননি। তো বিষয়টা হলো যে আমরা সঠিক ছিলাম যে এটা যে কথা বলে এই আন্দোলনকে দাঁড় করানো হয়েছিল এটা আসল ইস্যু ছিল না, এটার নেপথ্যে অন্য কিছু ছিল, এটা একটা ষড়যন্ত্রের পার্ট ছিল। যদিও মুখে একটা অংশ বলা হচ্ছিল যে যুদ্ধের অপরাধীদের বিচার টিচার এই অংশটা একটা অংশ ছিল, কিন্তু এর বাইরে এটার পিছনে আরও অনেক ষড়যন্ত্র ছিল। আর ওইখান থেকে আমাদের সাথে বিরোধ আমরা যেটা বলতে চাই যে শাহবাগের ওই মিটিং থেকে কেন মিডিয়া বন্ধ করার দাবি উঠবে? একটা সমাবেশ থেকে স্পেসিফিকলি আমার দেশের নাম উল্লেখ করে ওইখান থেকে বলা হলো যে মিডিয়া আমার দেশ সহ আরো আমাদের সম্পাদকের গ্রেফতারের দাবিতে দাবি লাঠি মিছিল করছে এবং মিডিয়া বন্ধ করা। তো যারা মিডিয়া বন্ধ করার দাবি প্রকাশ্যে একটা ইয়েতে এসে বলতে পারে, আজকে এত কিছু হয়েছে, কোথাও তো কেউ মিডিয়া বন্ধ করার বলে নাই। এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্ররা তো বলে নাই যে এই মিডিয়া, অনেক মিডিয়া ছাত্রদের বিরুদ্ধে পুরোপুরি অবস্থান নিয়েছিল, প্রচার করেছে সরকারের পক্ষে, স্বৈরাচারের পক্ষে, কিন্তু ছাত্ররা তো এসে বলে নাই যে এই মিডিয়াটা বন্ধ করে দাও, এটা জ্বালায় পুড়িয়ে দাও। দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল, তারপরে তারা এটা প্রতিবাদ করছে যে আমরা কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা চাই না। তো এটাই হবে স্পিরিট। কেউ যদি ভুল করে থাকে, আমার কথা হলো সুনির্দিষ্ট সেই ব্যক্তির সাজা হতে পারে, শাস্তি হতে পারে, আইনের দৃষ্টিতে হতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান তো ভুল করতে পারে না। মানে টোটাল প্রতিষ্ঠানটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে না, কিংবা কোনো দাবিও উঠতে পারে না। তো এটা কিন্তু এখন কিন্তু করে নাই, যেটা বলছে, কিন্তু তখন এইরকম দাবি তোলা হয়েছিল। তার অর্থ হলো তারা যে ফেসিবাদী আচরণ এখান থেকে করা হয়েছিল, এই ফেসিবাদী আচরণের প্রতিবাদটা আমরা করেছি, পাশাপাশি আমরা তাদের অন্যায়গুলা টোটাল এইখানে যে এগুলো তুলে ধরেছি, যে কারণে শাহবাগের যাদেরকে তারা মানে ফেরেশতা মনে করা হয়েছিল, তাদেরকে তারা অনেক কি দ্বিতীয় কি মুক্তিযুদ্ধের কি বলা হয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে, তাদের চরিত্রটা কি ছিল, কে কি বলতো, তাদের কে কি করতো, এটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে যেহেতু তারা এত মহান, তাদের তো মানুষ জানা উচিত তারা কেন এত নৈতিকভাবে তারা কেমন, তাদের ব্যক্তিগত জীবন আচরণ কেমন, তাদের চিন্তা কেমন, প্রতিফলন তো ঘটবে। সেইগুলো তাদের ব্লগ থেকে, তাদের ইয়ে থেকে আমরা এগুলো প্রকাশ করার চেষ্টা করছি, তাদেরই ব্লগগুলো থেকে আমরা প্রকাশ করার চেষ্টা করছি, মানুষকে জানানোর চেষ্টা করছি তারা হলো এই ব্যক্তিগুলা। কিন্তু তখনই দেখা গেছে সেটির রোশানলে পড়েছে আমরা। জি, আরেকটি ব্যাপার জাহিদ চৌধুরী, আপনি শুরুতে বলছিলেন যে বিগত সরকারের কথা, যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই সংবাদপত্রের প্রতি এক ধরনের আক্রোশ সেটি প্রথম থেকেই ছিল, এবং আমরা জানি যে ইতিহাসের সেই কালো দিবস যেটি 16 জুন, সেটিও। এই ঘটনাগুলো কেন, আপনি দীর্ঘদিন থেকে গণমাধ্যমে আছেন, এই বিষয়টি কেন তৈরি হয়? সব শাসকের সাথেই হয়তো সংবাদপত্রের যারা বিরোধী মত থাকে কিছুটা হয়, কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া, যে নির্যাতন, এগুলোর তো একটা মাত্রা থাকে, মাত্রাগত দিক থেকে এই জায়গাটি এত এক্সট্রিম পর্যায়ে কেন যায়? এইখানে একটা বিষয় আমি বলি, যেটা 75 সালে যে ঘটনাটা ঘটেছিল, যে 4টা পত্রিকা সরকারি পর্যায়ে রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা বাকশাল শাসন কায়েমের সময়। আর এইবারে ঘটনাটা ছিল একটু ভিন্ন রূপে, এবং এখানে আমি একটা মাহমুদুর রহমানের একটা বইয়ের রেফারেন্স আমি দিতে পারি। উনি 2008 সালেই সম্ভবত 2008 উনি ইলেকশনের পরপরই উনি একটা বই লিখেন যে নবরূপে বাকশাল। বাকশালটা যে আগে একটা ফর্মে আসছিল আর এখন এটা ভিন্ন ফর্মে। তো আমি এইটার শুধু মিডিয়ার পার্টটা যদি নিয়ে আসি, যে তখন পত্রিকা বন্ধ করে দিয়ে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা হয়েছিল, আর এইবার কিন্তু ভিন্ন প্রক্রিয়া হয়েছে। এবার কিন্তু সংবাদপত্র বন্ধ করা হয়নি, আমার দেশ বন্ধ করা হয়েছে, নির্দিষ্ট কয়েকটা পত্রিকা বন্ধ করা হয়েছে, কিন্তু সংখ্যার বিচারে যদি আপনি বলেন আরো প্রচুর সংবাদপত্র, যেগুলো নাম কহস্তে দেয়াল পত্রিকা বলে বিভিন্ন নামের, এই জাতীয় পত্রিকা যারা তুষামত করছে তাদেরকে কিন্তু স্তুতি করার জন্য এই মিডিয়াদের একটা প্রচুর মিডিয়াকে দেওয়া হয়েছিল, সুযোগ করে দেওয়া হয়েছিল। আর আরেকটা জিনিস যেটা হয়েছিল, যে সমস্ত সাংবাদিকদের এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে দুর্নীতিগ্রস্ত করে
সুযোগ সুবিধা দিয়ে কোটি কোটি টাকা কামাই করে দিয়ে দেয়। আমাদের কিছু সহকর্মী আজকে কোটিপতি, শত কোটি টাকার মালিক বলে আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি আজকের এই অনুষ্ঠান থেকে, আপনার এই অনুষ্ঠান থেকে দাবি তুলব যে মিডিয়ার ব্যক্তি হন কিংবা যে কোনো প্রফেশনের উনি হন না কেন, দুর্নীতিবাজ যারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হয় এবং তাদেরকে চিহ্নিত করা হয়। আমরা এতদিন বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো শুনছি, এগুলো যেন আসলেই কারা দুর্নীতিবাজ, আসলেই কারা আমাদের এই প্রফেশনটাকে মানুষের কাছে হেয় করেছে, দুর্নীতি করে, সরকারের তুষামুদি করে, তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের বিচারের মুখোমুখি দাঁড় করা হোক। তো এই সরকার, যেটা আপনি যে প্রশ্নটি করছিলেন, যে এইবার এসে তারা এই ভিন্ন প্রক্রিয়া করেছে। আমরা গণভবনের প্রেস কনফারেন্সগুলোর দিকে তাকালেই দেখতে পাই যে কিভাবে মিডিয়াকে তাদের পুরোটাকে তাদের কুক্তিগত করা হয়েছে, পুতুল বানানো হয়েছে এবং মানে অনেকটা প্রশংসার কনফারেন্স। এবং এটা কিন্তু আমরা যারা সংবাদপত্রের সাথে রিলেটেড, আমরা প্রত্যেকে কিন্তু এটা হুইসপারিং করছি যে জিনিসটা কেমন হচ্ছে, কিন্তু দেখা গেছে যে ওইখানে সিনিয়র সাংবাদিকরা, সম্পাদক সাহেবরা প্রতিযোগিতায় নেমেছে তুষামুদির। এখানে কিন্তু প্রেস কনফারেন্সের কোনো পরিবেশই ওখানে রাখা হয়নি। তো এবারের এই মিডিয়া কন্ট্রোলটা ছিল ডিফারেন্ট ওয়েতে। এই গত 16 বছরের শাসনামলে যে যারাই প্রতিবাদ করেছে, যারাই দুর্নীতির বিরুদ্ধে নিউজ করেছে, যারাই সত্য কথা লিখতে চেয়েছে, তাদেরকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর যারা স্তুতি গেয়েছে, যারা পক্ষে গেছে, যারা প্রশংসা করেছে, তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ন্যায় অন্যায়ভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এরকমও কি না, মানে বলার জন্য বলছি যে একটি তো আপনি বলছেন যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আবার অনেকে সুযোগ সুবিধা পাবার জন্য হয়তো তাদেরকে সেইভাবে আহ্বান জানান, কিন্তু তারা নিজেরাই পাবার জন্য অবশ্যই এটা অবশ্যই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা এটা করেছে। এবং এই প্রফেশনটাকে আমি ব্যক্তিগতভাবে, আমাকে যদি আমি 84 সালে সাংবাদিকতা শুরু করেছিলাম দৈনিক বাংলা দিয়ে, দৈনিক বাংলা 84 থেকে শুরু করলে 16 আর 24 40 বছর। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, আর 90 সালে আমি প্রফেশনে পুরোপুরি, তখন পার্ট টাইম ছিল, পুরোপুরি আসছি। তো এই 40 বছরের অভিজ্ঞতায় বলবো যে আমি সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়াটা বাদ দিয়ে দিয়েছিলাম। এই প্রফেশনটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যে কেউ সাংবাদিক শুনলে সামনে না বললেও, সেটা নিজের আত্মীয় হোক, পাড়াপড়শি হোক, কোনো বিশিষ্ট ব্যক্তি হোক, যে সাংবাদিক শুনলে এটাকে খুবই নিকৃষ্ট একটা বিয়েতে ব্যাড ইমপ্রেশনটা এই পর্যায়ে নিয়ে আসে। পুলিশ কনস্টেবলকেও আমরা দেখেছি যে আমাদের ইউনিয়নের একজন নেতাকে হেনস্থা করতে, যেটা ভিডিও ভাইরাল হয়েছিল ইয়েতে, মানে একটা পুলিশ কনস্টেবলও একজন সম্পাদককে সম্মান করার প্রয়োজন মনে বোধ করে নাই, কারণ আমরাই এত নিচে এই প্রফেশনটাকে নিয়ে গেছি। এই প্রফেশনটাকে খুবই খারাপ পর্যায়ে আমরা নিয়ে গেছি। কিন্তু বলা হয়েছে যে সেই সময়ে শত ফুল ফুটতে দেওয়ার মতো করে অনেক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, অনেক প্রতিষ্ঠান কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, সবাই মত প্রকাশের মানে বিষয়গুলো এমনভাবেই তুলে ধরা হয়েছে। সেটা ওই যে ফুল ফুটার কথা বললাম, যে স্তুতি গাওয়ার জন্য ছিল। পত্রিকা জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রেস রিলিজ সর্বস্ব হয়ে গেছিলাম। যে সরকারের যে ভাষ্য, এই ভাষ্যটা লিখে দেওয়া হইতো, কিংবা একজন রিপোর্টার নিয়ে এসে 25 জনকে ভাগ করে দিত যে এই নিউজ আজকে এইভাবেই যাবে। মানে প্রেস রিলিজটা যেভাবে হয় কোনো প্রতিষ্ঠানে, এখানে তার যে অনুসন্ধানী, আপনি হাতে গোনা দেখেন, মানে গত 15-16 বছরের শাসনামলে অনুসন্ধানী প্রতিবেদন সরকারের বিরুদ্ধে, এত বড় বড় দুর্নীতির কথা আমরা বলছি, সাংবাদিকরা কিন্তু এই দুর্নীতির রিপোর্টগুলো করতে পারে নাই। জি, আবার আমরা যেমন দেখা গেছে যে পদ্মা সেতু নিয়ে যখন আমরা প্রতিবেদন করতে যাই, দেখা গেছে পদ্মা সেতুর কয়টা পিলার কোন জায়গায় স্থাপন করা হচ্ছে সেটি খুব বড় করে আমরা করতে চাচ্ছি, কিন্তু এতে কত সময় লাগতো আর কত সময় লেগেছে, কত সময় লাগবার কথা ছিল, কত খরচ হবার কথা ছিল, কত এক্সট্রা, সেই সব বিষয়গুলো হয়তো ওইভাবে আনা যায়নি বা আনতে পারেনি। বলতে কি, এই যে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে, বাংলাদেশে অনেকগুলা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মেগা প্রকল্পগুলোতে যে মেগা দুর্নীতি হয়েছে, এই জিনিসটা কিন্তু সেইভাবে
পত্রিকায় কিছুটা হয়তো আসে, তারপর আপনি যে বললেন যে বার্তা তো আসলে দিয়ে দেওয়া হয়েছে ওই আমার দেশ বন্ধ হওয়ার মাধ্যমে কিংবা অন্যান্য মাধ্যমে, তো মিডিয়ার ভিতরে এক ধরনের বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি, কিন্তু যেটি আমার মনে হয় এটি উল্লেখ। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই। আমি আমার দেশেরই কলিগ ছিলেন আমার, এরকম কয়েকজনের সাথে আমি বিভিন্ন সময়ে এই আমার দেশ বন্ধ হয়ে যাওয়ার পরেও তাদের সাথে ফ্রিকুয়েন্টলি কথা হতো, তো যোগাযোগ ছিল, আসতো তারা বিভিন্ন পর্যায়ে। তো একটা ট্রেন্ড চালু হয়ে গেছিলো যেটা অনেকেই জানে না, আজকের অনুষ্ঠানে আমি একটু বলতে চাই যে অনেকেই জানে না যে এর মধ্যেও, এই প্রতিকূলতার মধ্যেও যারা টুকটাক নিউজ করছিলেন, কিছু অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন, কিছু কিছু পত্রিকা চেষ্টা করছিল কিছু প্রতিবেদন করার, কিছু নিউজ করার, তো এটা হয়তো সরাসরি সরকারের বিরুদ্ধেও যাচ্ছে না, কিন্তু সরকারের কোনো একজন মন্ত্রী এমপি এর সাথে জড়িত কিংবা কেউ একজন জড়িত। এই ক্ষেত্রেও দেখা গেছে যে ওই রিপোর্টটি ছাপার পর দিন তাদেরকে সারাদিন কোনো একটা এজেন্সির অফিসে ডেকে নিয়ে হেনস্থা করা হয়েছে, দিনের পর দিন তাকে এটার জন্য জবাবদিহি করতে হয়েছে। আজকে এই এজেন্সিটাকে, কালকে ওইটা, পরশু এটা, এইভাবে করে যাতে ভবিষ্যতে এই রিপোর্টারটা আর রিপোর্ট না করার সাহস না দেখায়। ইভেন এমন হয়েছে যে তাদের মধ্যে বিরোধ, এই বিরোধের কারণে আজকে অমুক ডেকে নিয়ে গেছে, কালকে আরেকজন ডেকে নিয়ে গেছে। তো এই যে একটা পরিবেশ, ভয়ের পরিবেশটা সাংবাদিকদের মধ্যে কীভাবে সৃষ্টি করা হয়েছিল, আপনি যদি কোনো অনুষ্ঠান করেন ভবিষ্যতে আমি অনুরোধ করব যে যারা এগুলো ফেস করছে, এরকম অসংখ্য রিপোর্টার আছে যারা চেষ্টা করছে নিউজ করার, কিন্তু এই নিউজগুলো করতে গিয়ে তাদেরকে ভয়ানক রকম হয়রানির শিকার হতে হয়েছে। মানে আমার দেশ বন্ধ হয়ে, আমার দেশ এরার পরেও যারা টিকে ছিল তারা চেষ্টা করে রিপোর্টগুলো করতে পারেনি, রিপোর্টারদের কোনোভাবেই তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। জি, নোমান ভাই যদি আর কিছু আপনি যুক্ত করেন, যেটি কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো বক্তব্য, সেটি আমরা একটু শুনবো। না, সরকার যে বিষয়গুলো জাহিদ ভাই বলছেন যে আমাদের দেশের মিডিয়াকে কন্ট্রোল করার জন্য মানে সরকার এমন কোনো কিছু বাকি রাখে নাই তার অস্ত্র, যেমন বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করছে, তারপরে কর্পোরেট হাউসগুলোকে সরকার নানাভাবে মানে চাপে রাখছে। তো এই যে কর্পোরেট হাউস যখন সরকার চাপে রাখে, কর্পোরেট হাউস চাপে রাখে তার মিডিয়াকে সরকারের মানে দালালি করার জন্য। তা আমরা আসলে সাংবাদিকতা বলতে যা বোঝায় সেটা আসলে আমাদের দেশে ওইভাবে নাই। আমরা হয়ে গেছি কর্পোরেট সাংবাদিকতা, মানে সাংবাদিকতাটা মানে কর্পোরেট সাংবাদিকতার আওতায় চলে গেছে। তো আমাদের দেশে যদি স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে হয়, আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা যা বুঝি, বা আমাদের সংবাদপত্রের স্বাধীনতা বলতে আমরা যা বুঝি, সেটা যদি আমরা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের বিশেষ করে আমাদের সম্পাদক যারা উপরে যাবেন তাদের ব্রেনটাকে মানে মানে কর্পোরেট মুক্ত হতে হবে। তাদের ব্রেন, তারা আসলে আমরা মাথা ওই বিক্রি হয়ে যায় কর্পোরেটের কাছে। মানে আমি মনে করি বাংলাদেশের বিশেষ করে সম্পাদকরা, অনেক সম্পাদক, আমি সবাইকে বলবো না, দু একজন বাদে ম্যাক্সিমাম সম্পাদক মানে কর্পোরেটের লাঠিয়াল হিসেবে ব্যবহার হয়েছেন। কিন্তু অনেক সম্পাদক তো আমরা দেখেছি সে সময় যেটি বলছিলেন যে যেমন আমার দেশ পত্রিকাকে সেই অর্থে পছন্দ করেনি, আপনি বলছেন কেন, তাদেরকে একটা বৈরী ভাবাপন্ন অবস্থা ছিল। তা আবার আমার দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান, তার প্রতিও নানা রকম বিষোদ্গার বা বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য, কেন উনি এই প্রফেশনে আসবেন, কেন উনি সম্পাদক হবেন, এবং আদালতে কিংবা কোনো জায়গায় তো বোধহয় চান্স সম্পাদক এরকম কিছু বলা হয়। হাইরুল্লাহ সাহেব বলছেন আপনার চান্স সম্পাদক, মানে ওনাকে ওনাকে নানাভাবে কেন কথাটা বলছি, প্রসঙ্গটা একটু বলি। উনি যখন আদালতে ওই যে আমাদের মামলার মানে হিয়ারিং এর জন্য উনি যখন দাঁড়াইলেন, কন্টেম্প মামলা, যে মামলা আমাদেরকে শাস্তি দিয়েছিল, জেলে পাঠিয়েছিল, মানে ট্রুথ ইজ নো ডিফেন্স বলে, সেই মামলা যখন ওনাকে যারা মানে আদালত ওই ইন্টারোগেশনে যেভাবে যারা করে, মানে যত টিম বসে ঠিক সেমভাবে একজনের প্রশ্ন শেষ করতে পারে না, আরেকজনের প্রশ্ন করে। তো খায়রুল সাহেব প্রশ্ন করতেছিলেন যে আপনি কোথায় পড়াশোনা করছেন। উনি যে জায়গায় পড়াশোনা করছেন খায়রুল সাহেব সেই জায়গায় ভর্তি হওয়ার যোগ্যতা হয় না। উনি বুয়েটে জাহিদ ভাই একটু আগে ওনার বর্ণনা দিচ্ছেন, উনি বুয়েটে পড়ছেন, আইবিএ থেকে, উনি জাপান থেকে সিরামিকের ডিগ্রি নিছেন,
উনি মালয়েশিয়া থেকে মানে এখন পিএইচডি এখন করছেন আগে। doctor। যাই হোক, ওনাকে প্রশ্ন করতে, আপনি কোথায় পড়াশোনা করছেন, আপনি কি সাংবাদিকতায় কোনোদিন পড়াশোনা করছেন? মানে সাংবাদিকতা করতে কি সাংবাদিকতায় পড়াশোনা করতে হবে? কতজন সম্পাদক আছে সাংবাদিকতায় পড়াশোনা করে সম্পাদক? আপনি জহুর হোসেন বলেন, সালাম সাহেব বলেন, মানিক মিয়া বলেন, তারা কেউ কিন্তু সাংবাদিকতা থেকে আসে না, তারা বিভিন্ন পেশা থেকে এসে সম্পাদক হয়েছেন। আমরা সেগুলো কবি সাহিত্যিক যারা না, আমরা পরবর্তীতে সেগুলো তাদেরকে মানে বলেছি কোর্টকে, তারা আমরা পরের দিন আমার সম্পাদক সাহেব বলেছেন কতজন বাংলাদেশের কতজন লিজেন্ডারি সম্পাদক যাদেরকে বাংলাদেশের সাংবাদিকতার প্রতিকৃতি হিসেবে মনে করা হয়, তারাও ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন পেশা থেকে এসে সম্পাদক হয়েছেন। কিন্তু খায়রুল হক সাহেব ওই দিন বলে দিলেন কি, ও তাহলে আপনি ট্রান্স সম্পাদক, মানে খুব ভঙ্গি করে, মানে একদম নেগেটিভ একটা অ্যাটিটিউড নিয়ে উনি তাচ্ছিল্যের সুরে তাদের মত, মানে এই যে বিষয়গুলো আমাদের সম্পাদকরাও কিন্তু সেটা নিয়ে খুব একটা প্রতিবাদ করছেন। বা তাহলে একজন মানে আমরা যেই স্যাগাসিটি সম্পন্ন মানে বিচক্ষণতা সম্পন্ন একজন সম্পাদক, আপনি যেটি বলছিলেন যে মাথা বিক্রি করবে না, এই ধরনের সম্পাদক আমরা আশা করব কিভাবে? কারণ এই যেটি আমরা বলি যে মাহমুদুর রহমানের মতো এইরকম মানে একাডেমিক ক্যারিয়ার নিয়ে আসা একজন যখন সম্পাদকে এসে এ ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় কিংবা এই ধরনের হেনস্থা হতে হয়, এ ধরনের হেয় প্রতিপন্ন হতে হয়, তারপরে আপনি এই প্রফেশনে আসলে উপরের দিকে তাদেরকে আশা করবেন কিভাবে? সেটিও কি সম্ভব কিনা? না, এই প্রফেশনটাই হ্যাজারাস প্রফেশন। সাংবাদিকতায় আপনি যখন নাম লিখাবেন তখন আপনাকে ধরেই নিতে হবে যে আপনি বৈরী পরিবেশের মধ্যেই আপনাকে থাকতে হবে। লোকেরাই যদি তার বিরোধিতা করতে থাকে যেটি, সেই জায়গাতে আমি যেটা বলছিলাম যে এখন আমাদের যেটা নিশ্চয়তা যেটা দরকার এই মুহূর্তে, যে প্রত্যাশাটা দরকার, এটা যেটা দরকার যে নতুন যে সরকার আসছে এখন, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু নতুন যে আমরা একটা পরিবেশ পেয়েছি, এই পরিবেশে আমার একটা প্রত্যাশা থাকবে যে আমরা যারা এই প্রফেশনের সাথে জড়িত আছি, আমরা যদি অতীত থেকে শিক্ষা নিতে হবে ঠিক আছে, কিন্তু এই অতীতের অবস্থানটা ভুলে গিয়ে আমাদের সাংবাদিকতার যে একটা গৌরব ছিল সেটাকে আমরা ফিরিয়ে যদি আনতে চাই এবং মেধাবী তরুণদের এই প্রফেশনে যদি আবারও আকৃষ্ট করতে চাই এবং ভাইব্রেন্ট একটা প্রেস এখানে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, মিডিয়া সেটা প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক টোটাল জিনিসটা, তো এই সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে এখন, তারা সেইরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে যাবে। আমাদের এই পরিবেশ সৃষ্টির পিছনে আমাদের যে আলোচনাটা আজকে আমরা হয়তো ওই দিকে আমরা যাইনি, যে সরকার অনেকগুলো কালাকানুন তৈরি করে সংবাদপত্রের স্বাধীনভাবে যে আপনি সংবাদপত্রে কাজ করবেন, মত প্রকাশ করবেন, সেটা রুদ্ধ করে দিয়ে গেছে। শত শত সাংবাদিককে জেলে পোড়া হয়েছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে হয়তো হাতে গোনা কয়েকজনকে জেল দেওয়া হয়েছে আইসিটি অ্যাক্টের মাধ্যমে, এবং এই অ্যাক্ট চেঞ্জ করে এবং বিভিন্ন অ্যাক্টের দ্বারা বিভিন্নভাবে সারা দেশে কিন্তু অসংখ্য সাংবাদিককে জেলে পোড়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভয়ের একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে। এইগুলা আজকেও আমরা একটা তথ্য উপদেষ্টা এখন যিনি আছেন এবং আমি সেই আলোচনায় আসছিলাম, শেষ করব সেই বিষয়টি দিয়েই। আপনারা আজকে গেলেন, আমরা তো আজকে আলাপ করছি কেন বন্ধ হলো আমার দেশ, তা আমরা কি দর্শকদের সেই প্রত্যাশার কথাও শোনাতে পারি কিনা? আপনারা তথ্য সম্প্রচার উপদেষ্টার সাথে দেখা করেছেন যে আবার কি আসতে যাচ্ছে কিনা কিংবা আবার প্রকাশ হতে যাচ্ছে কিনা? সেটাই বলতেছিলাম যে আমাদের একটা প্রত্যাশা থাকবে। আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার, যে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে এই পরিবেশটা ওনারা সৃষ্টি করে দিয়ে যাবেন, সবার সাথে আলোচনা করে, স্টেক হোল্ডার যারা আছে আলোচনা করে। আমরা আজকে এই প্রশ্নগুলো ওনার কাছে উত্থাপন করেছি যে আইনগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি, সাংবাদিক সমাজ, এইগুলো আপনারা কত দ্রুত এই আইনগুলো বাতিল করবেন এবং এইটার ব্যাপারে মিডিয়া কালাকানুন যেগুলোকে আমরা বলে আসছি, উনি বলছেন যে এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলে আমরা এই ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নিব। কিন্তু আমাদের সামনে অনেকগুলো এজেন্ডা, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের যেটা আছে এটা নিয়ে অনেকগুলো এজেন্ডা নিয়ে কাজ করতে হচ্ছে। এই জন্য হয়তো আপনারা যত দ্রুত আশা করছেন হয়তো সেটা আমরা পাচ্ছি না, তবে আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিব। এবং শুধু তাই নয়, একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে উনি আমাদেরকে জানালেন যে ওনারা ইনভেস্টিগেট করে পেয়েছেন যে মন্ত্রীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করে আমার দেশের অনলাইনটা, সর্বশেষ যে আমার দেশের অনলাইনটা সরকার বন্ধ করে দিয়েছিল, এটা মন্ত্রীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজের উপর ভিত্তি করে এটা বন্ধ করা হয়েছিল। এবং
মানে একজন মিনিস্টার একটা পত্রিকা বন্ধ করে, একটা পত্রিকার অনলাইন ভার্সনটা বন্ধ করে দেওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে, আর এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার আমরা কি পর্যায়ে ছিলাম? কোন উনি পর্যায়ে বলেন যে এই জিনিসটা আমরা ইনভেস্টিগেট করে পেয়েছি। জি। তো উনি মানে আমার দেশের অনলাইন, আমরা লন্ডন থেকে পরে আমার দেশ অনলাইন করার চেষ্টা করছিলাম। জি, তো লন্ডন শেষ করবো, জি। ওইটা লন্ডন থেকে আমরা আমার দেশ করার চেষ্টা, আমি লন্ডন যাওয়ার পর আমার সম্পাদক মহোদয়, জি, আমার দেশ ইউকে যেটা আমরা মানে প্রকাশের চেষ্টা অনলাইনে প্রকাশ, ওইটাও কিন্তু বাংলাদেশে মানে ব্লক করে দেওয়া হয়েছিল। ডাউনলোড ওই দিনই প্রথম দিনে ব্লক করে দিতে। আজকে আমরা ওনার সাথে কথা বলার প্রসঙ্গে বললো যে এটা তারা এটা ইনকোয়ারি করছিলেন, ইনকোয়ারি করে উনি ইনকোয়ারি করে দেখছেন যে একজন মন্ত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তি করে এটা ক্লোজ হয়ে গেল, বাংলাদেশে শেষ করবো। এবং আমরা খুব তাড়াতাড়ি পত্রিকাটা, আমরা ওনার সাথে কথা বলছি যে আমাদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে এখন যে সমস্ত বাধা রয়েছে, আইনগত বাধা রয়েছে কিছু, হ্যাঁ কিছু আইনগত বাধা রয়েছে, এবং এইগুলার ব্যাপারে ওনার সহযোগিতা চেয়েছি, এগুলো দূর করার ব্যাপারে উনি বলছেন ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। সম্পাদক মহোদয়ের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে, এগুলোর ব্যাপারেও আমরা তার সহযোগিতা চেয়েছি, এবং লিগ্যাল প্রক্রিয়ায় আমরা সবগুলা করব। এবং আমরা আশা করছি যে দ্রুতই আমাদের সম্পাদক মহোদয় বাংলাদেশে ফিরে আসবেন। উনি দেশের বাইরে অবস্থান করছেন আপনারা জানেন, এবং আমরা আমার দেশ আবার পাঠকের হাতে তুলে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের সেই পথে জাহিদ ভাইয়ের সাথে পথের সঙ্গে সুর মিলে আমরা বলছি, আমরা আশা করি আমরা খুব দ্রুত আমরা পাঠকের কাছে আমরা আবার যাব আমার দেশ নিয়ে। পাঠক আমরা আমার দেশকে আমার দেশের মতো করি, ইনশাআল্লাহ পাঠক পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, পাঠকদের আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, সম্মানিত আলোচকদের পাশাপাশি আমাদেরও সেই প্রত্যাশা, আমার দেশ আবার তার যে হারানো জৌলস সেটি নিয়েই ফিরে আসবে, তার যে রূপে, এবং সে দেশের মাটি মানুষের কথা বলবে, নির্ভীক ভাবেই তার সত্য প্রকাশ করবে, এবং তৌহিদি জনতার যে মতের প্রতিফলন সেটি আমরা প্রতিদিনের সংবাদে দেখতে পাব। অচিরেই আমার দেশ আসছে, এবং সেটি মজলুম যে সম্পাদক মাহমুদুর রহমান তার হাত ধরেই আবার আসবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।